আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের প্রেসিডেন্ট কে হতে যাচ্ছে এটা নিয়ে গত দুদিন ধরে মোটামুটি আলোচনা হচ্ছে। আমার ধারণা আগামী 2-3 দিন আরও বেশি আলোচনা হবে। 13 তারিখে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, শেষ দিন মানে ওই দিনই শুরু ওই দিনই শেষ, সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত এর মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে। কে হতে পারবেন, কারা মনোনয়নপত্র দাখিল করতে পারবেন, তবে এখানে একটা জিনিস জানা দরকার যে 2জন সংসদ সদস্যের সমর্থন লাগবে সেখানে, যদি আপনি প্রেসিডেন্ট প্রার্থী হতে চান। মানে আমি গেলেই আমি পারবো তা কিন্তু নয়, 2জন সংসদ সদস্য আমাকে সমর্থন করতে হবে, তাহলেই আমি আমার মনোনয়নপত্র দাখিল করতে পারবো। তারপর সেটা 20 তারিখে নির্বাচনটা হবে। 20 তারিখে নির্বাচন হবে জাতীয় সংসদে, এবং সেটা রিটার্নিং অফিসার থাকবেন চিফ ইলেকশন কমিশনার নিজে, উনি উপস্থিত থেকে সেখানে নির্বাচনটা অনুষ্ঠিত হবে। যদি মাত্র একজন প্রার্থী থাকতো তাহলে নির্বাচন হওয়ার দরকার থাকতো না, কারণ তখন একজনই মাত্র বৈধ প্রার্থী থাকলে তাকে নির্বাচিত ঘোষণা করা হতো, যেমন বিগত নির্বাচনগুলিতে হয়েছে, বিগত অনেকগুলিতে হয়েছে। সবশেষ নির্বাচনটা হয়েছিল আসলে মানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন, মানে একাধিক প্রার্থী ছিল, ভোট হয়েছিল। এরকম ঘটনা ঘটেছিল 1991 সালে, মানে এরশাদ পতনের পরে, যখন নাকি খালেদা জিয়া ইলেক্টেড হলেন, সেইবার নির্বাচন হয়েছিল। এবং সেই নির্বাচনে বিএনপি প্রার্থী মিস্টার আব্দুর রহমান বিশ্বাস তিনি নির্বাচিত হয়েছিলেন, এবং তিনি 172টা ভোট পেয়েছিলেন যদ্দূর আমার মনে পড়ে। আর তার বিপরীতে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন বিচারপতি বদরুল হায়দার চৌধুরী। এই ভদ্রলোক 92টা ভোট পেয়েছিলেন। তার মানে ওনারাও জানতেন, মানে বিএনপি অবশ্য তখন জামাতের ভোটগুলি পেয়েছিলেন, জামাতের যারা সংসদ সদস্য ছিলেন তাদের ভোটেই তারা আজকে এতগুলি ভোট পেয়েছিলেন। তো সবাই জানতেন এই নির্বাচনে আওয়ামী লীগ হেরে যাবে। তারপরও আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিয়েছিল, বোঝানোর জন্য তারা একটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্নত রাখতে চায়। এরপর 96 অথবা পরবর্তী যতগুলি হয়েছে 2001, কোনোবারই আর নির্বাচন হয়নি। 2001-এও হয়নি, 2002-এও হয়নি। 2001-এ বি চৌধুরী ছিলেন, তারপরে তো ওনাকে উনি পদত্যাগ করলেন ইমপিচমেন্টের মুখে যেয়ে। তারপরে তো ইয়াজউদ্দিন আহমেদ সাহেব হলেন। এই সবগুলি বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছে, কারণ বিরোধী পক্ষ আর এই নির্বাচনে অংশ নেয় নাই, কারণ নিশ্চিত পরাজয় জেনেও। এবার যেটা হচ্ছে, এবার কিন্তু নিশ্চিত পরাজয় জেনেও জামাতে ইসলাম সহ যে 11 দলীয় জোট, তারা ক্যান্ডিডেট দিচ্ছেন, এবং তাদের ক্যান্ডিডেট হয়েছেন কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ সাহেব, এলডিপির যিনি সভাপতি। একসময় তিনি বিএনপির নেতা ছিলেন, বড় নেতা ছিলেন কিন্তু, এবং বিএনপির 91-এর যে মিনিস্ট্রি ছিল বিএনপিতে, উনি আপনার এমপিও ছিলেন, মন্ত্রীও ছিলেন, খুব পাওয়ারফুল মন্ত্রী ছিলেন। বিএনপির হয়ে উনি চট্টগ্রামে একাধিক আসনে জয়লাভ করতেন, এবং জিয়াউর রহমানের সঙ্গে মুক্তিযুদ্ধ করেছেন উনি, সেই জন্য ওনাকে বেশ বিএনপি গুরুত্বও দিত। কিন্তু উনি নিজেই বিএনপি ছেড়ে চলে যান এবং নতুন দল করেন, এবং নতুন দল করার পর উনি এই যে আন্দোলনটা হচ্ছিল হাসিনা বিরুদ্ধে, সে মানে আওয়ামী লীগ বিরোধী আন্দোলন, এই পুরো সময়ে উনি বিএনপির সঙ্গেই ছিলেন। শেষ দিকে কি হলো, আসন ভাগাভাগির জন্য উনি জামাতের সঙ্গে ওই জোটে যে যুক্ত হলেন, এবং ওই জোটে যুক্ত হওয়ার পর ওনার পরিণতিটা আসলে খুব করুণই হয়েছিল। ওনার দল একটা আসনও পায়নি, এবং সংসদে ওনার কোনো প্রতিনিধিত্ব নাই ওনার দলের। যাও, তো সেই এলডিপি এবার এলডিপি যিনি প্রধান কর্নেল অলি আহমেদ, ওনাকে জামাত ইসলাম প্রেসিডেন্ট প্রার্থী করেছেন। কোনো সন্দেহ নাই এলডিপির নির্বাচনটা, মানে ওনাকে মনোনয়ন দেওয়াটা আমি মনে করি খুব একটা ভালো সিদ্ধান্ত। আমি প্রথমত প্রশংসা করবো জামাত ইসলামের, তারা নির্বাচন করতে যে প্রস্তুতি নিচ্ছে এবং তারা যে নির্বাচন করতে চেয়েছে, এটা আমার কাছে ভালো মনে হয়েছে। এটা গণতান্ত্রিক একটা ব্যাপার, এবং এটা খুব, এবং আপনি দেখবেন ভারতের পার্লামেন্টেও কিন্তু এই গত যে প্রেসিডেন্ট নির্বাচনটা হয়েছে, ভারতের পার্লামেন্টে অবশ্য লোকসভার পাশাপাশি রাজ্যসভার যারা আছে তারাও ভোট দেয়। তো সেখানে কিন্তু কংগ্রেস নিশ্চিত পরাজয় জানার পরেও তারা কিন্তু প্রার্থী দিয়েছিল। তো এখানেও এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, এটা থাকা উচিত। প্রার্থী দেওয়াটা একচেটিয়া একজনের উপর দেওয়া ঠিক না। তো এবার নির্বাচনে কি হবে, মানে আমরা ফলটা এখনই জানি। ফলটা জানি এই কারণে যে বিএনপি যিনি প্রার্থী হবেন তিনি নিশ্চিতভাবে জিতবেন, কারণ তার সঙ্গে তার জোট আছে, মহিলা এমপিরা আছে, এবং
জামাতের প্রার্থী আমার তো মনে হয় না 14 দলে যারা প্রার্থী, মানে 11 দলে যারা প্রার্থী আছে, আমার হিসাবে তারা 90টার মতো ভোট পেতে পারে। 90-এর বেশি ভোট পাওয়ার তাদের কোনো সুযোগ আছে বলে আমার হিসাবে বলে না। তাহলে বাকিগুলি বিএনপির প্রার্থী পাবে এবং এটা বিশাল ব্যবধানেই ওনারা হয়তো বা জিতবেন, কারণ 347টা ভোট আছে এখানে, মহিলা এমপি সহ। তো বিএনপি জিতবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এখানে দুটো পয়েন্ট। একটা পয়েন্ট হলো যে অলি আহমেদকে প্রার্থী করাটা, আমি মনে করি অলি আহমেদের বর্তমান অবস্থান যাই হোক না কেন, যতটাই সমালোচনার মুখে উনি থাকুন না কেন, জামাতের সঙ্গে জোট করেছেন, এটা নিয়ে যতই ওনাকে ওনার নৈতিক অবস্থান নিয়ে সমালোচনা আপনারা করেন না কেন, আমিও করি, কিন্তু আমার কাছে মনে হয়েছে জামাতের কাছে এর চেয়ে ভালো কোনো প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছিল না। এবং জামাত অলি আহমেদকে ক্যান্ডিডেট করে তারা একাধিক কাজ কিন্তু এখানে সেরেছে। একাধিক কাজ এরকম যে ওনারা এমন একজন প্রার্থী দিয়েছেন যাকে আপনি যুদ্ধ অপরাধী বলতে পারবেন না, যাকে আপনি রাজাকার বলতে পারবেন না, যাকে আপনি মুক্তিযোদ্ধাই বলতে হবে। এবং তিনি একজন মানে আপনার তার লেখাপড়া বলেন, তার আপনার নৈতিক চরিত্রের কথা বলেন, এবং যখন উনি মন্ত্রী ছিলেন এই সময় ওনার দুর্নীতির কোনো অভিযোগ খুব বেশি একটা ওনার বিরুদ্ধে আছে বলে আমি জানি না। ওনার সততা আছে, বেশ অনেকগুলো জায়গা আছে। একটু অহংকারী লোক, কিন্তু অহংকার তো তাদেরই থাকে যাদের মধ্যে গুণাবলী থাকে। তো সেই বিচারে আমার কাছে মনে হয় ওনার মানে রাজনৈতিক এতদিনের যে অধঃপতনটা হয়েছিল তার বিপরীতে ওনাকে প্রার্থী করে জামাত ওনাকে সম্মানই দিয়েছে আমি মনে করব। এবং আমি এটাও মনে করব যে উনি নির্বাচনে কিছুই করতে পারবেন না, কোনো আলোচনাতে আসতে পারবেন না, কিন্তু এটা তো ঠিক উনি একজন প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হয়েছিলেন, এই জিনিসটা পরবর্তী সময়ে আলোচনা আসবে, এটা ওনার জন্য আমি মনে করি ভালো হয়েছে। এবং জামাতও একটা খুবই ভালো সিদ্ধান্ত দিয়েছে। এই ঘটনার মাধ্যমে জামাত আরেকটা কাজ করেছে, সেটাও একটু বলা দরকার। তারা কিন্তু বিএনপির উপর একটা চাপও দিয়েছে। চাপটা হলো এই ধরনের যে আমাদের ভোট কম হতে পারে, কিন্তু আমরা একটা প্রার্থী দিয়েছি, তো আপনারা এর চেয়ে বেটার কোনো প্রার্থী দেন অথবা এর সমসাময়িক কোনো প্রার্থী দেন। আপনারা যদি যেমন হাসিনার আমলে কী হতো, শেখ হাসিনার আমলে কী হতো, উনি যেমন সর্বশেষ যিনি প্রেসিডেন্ট হয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব যে ক্যান্ডিডেট হবেন, এটা আওয়ামী লীগের নেতৃবৃন্দ মানে কোনো পর্যায়ের কোনো লিডার একবারের জন্য আলোচনায় আনেন নাই, চিন্তাও করেন নাই। কারণ মোহাম্মদ শাহাবুদ্দিন ওই পর্যায়ের কোনো লিডার আওয়ামী লীগে ছিলেন না। অনেক সিনিয়র লিডার ছিল, তাদের কাউকে না দিয়ে হঠাৎ করে একজনকে এনে শেখ হাসিনাকে চমক দেওয়ার চেষ্টা করেছেন এবং শেখ হাসিনার বোঝাতে চেয়েছেন যে আমি যা চাই তাই হয়। উনি বোঝাতে চেয়েছেন আমি যদি একটা কলা গাছকেও আনি তাও তোমরা তাকে ভোট দিবা, কারণ আমি বললাম বিশাল কিছু, আমি স্বৈরাচারী, আমি একটা যাই বলেন আপনি, উপরে আল্লাহ নিচে আমি যা বলবো তাই করতে হবে। এবং এটাই ছিল তার প্রমাণ। উনি মোহাম্মদ শাহাবুদ্দিনকে এনে সবাইকে বুঝিয়ে দিয়েছেন এই দেশে আমার উপরে কোনো কথা নাই। তো এই যে জিনিসটা ওনার যোগ্যতা, এই জায়গায় কিন্তু অলি আহমেদকে ক্যান্ডিডেট করার মাধ্যমে এইভাবে হুট করে একজনকে এনে আপনি বসিয়ে দিবেন, সেটা দিলে পরে আপনি একটু সমালোচনার মুখে পড়বেন, এইটুকুই জামাত চেয়েছে। কিন্তু আমরা উল্টা দিকে আমি ভাবি যে বিএনপি কি ওই ধরনের চিন্তা করে, আমার তো মনে হয় না। আমাকে বিএনপিকে কখনোই শেখ হাসিনা শেষ দিকে যেরকম স্বৈরাচারী হয়ে উঠেছিলেন এই ধরনের কোনো দল মনে হয় না। আমি বিএনপিকে এখন পর্যন্ত মোটামুটি একটা গণতান্ত্রিক দলই মনে করি। কিন্তু আমার একটা কথাও আছে, কথা হলো এটা যে কাকে প্রার্থী করা হবে এটা নিয়ে বিএনপির কিন্তু স্থায়ী কমিটি আলোচনা করেছে এবং দীর্ঘ আলোচনার পর তারা এই পুরো সিদ্ধান্তটা নেওয়ার দায়িত্ব একজনের উপর ছেড়ে দিয়েছে, মানে দলীয় প্রধানের উপর ছেড়ে দিয়েছে, তারেক রহমানের হাতে ছেড়ে দিয়েছে যে আপনি সিদ্ধান্ত নেন কাকে করবেন। এই জায়গাটা আমার পছন্দ হয় নাই, এই জিনিসটা আমার কাছে অগণতান্ত্রিক মনে হয়েছে। এবং আমি যতটুকু জেনেছি তারা কোনো নামও প্রস্তাব দেয় নাই। তারা যে 2-3টা নাম প্রস্তাব দেবে, এই 2-3জন নাম আমরা ঠিক করলাম আপনি এখান থেকে একজন দেন, দেয় নাই, পুরোটাই ছেড়ে দিয়েছে। এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে স্থায়ী কমিটি ইন্টেনশনালি তারেক রহমানকে একনায়ক হওয়ার পথে ঠেলে দিচ্ছে, এটা আমার কাছে মনে হয়েছে। তার পাশাপাশি আরেকটা কথাও আছে, সে কথাটা হলো হয়তো এমনই ছিল যে স্থায়ী কমিটি যারা মেম্বার তাদের মাঝখান থেকে কাউকে প্রেসিডেন্ট করা হতে পারে, এই ধরনের একটা চিন্তা হয়তো স্থায়ী কমিটির মধ্যেই ছিল। এমনকি আমি যেটা মনে করি এখন পর্যন্ত যে যাদের নাম আসছে
মানে যাদের নাম শোনা যাচ্ছে, কে হতে পারেন কে না হতে পারেন, এবং তারা আসলে অধিকাংশই স্থায়ী কমিটির সদস্য। যেমন ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর মঈন খান, এদের নাম কিন্তু আসছে এবং ওনারা কিন্তু স্থায়ী কমিটির সদস্য। কাজেই হয়তো এই কারণেই তারা নিজেরা কোনো নাম প্রস্তাব করে নাই, কোনো শর্ট লিস্ট করে নাই, এটাও কিন্তু হতে পারে, আমি জানি না ঠিক। তো এই বাস্তবতায় এখন নির্বাচনটা সামনে এগিয়ে যাচ্ছে। 13 তারিখে মনোনয়নপত্র দাখিল করা হবে। কাজেই বিএনপির প্রার্থী তো এখন আসলে একমাত্র প্রধানমন্ত্রী জানেন, আর কেউ জানেন না। আজকে একটা পত্রিকাতে একটা শিরোনামও দেখলাম, মানব জীবন পত্রিকাতে, যে কে হচ্ছেন প্রেসিডেন্ট জানেন শুধু প্রধানমন্ত্রী। এই শিরোনামটা পড়তে আমার ভালো লাগে নাই। আমার কাছে মনে হয়েছে কথাটা সত্য, শিরোনামটা চমৎকার করছে, কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর যে গণতান্ত্রিক চরিত্র তাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখলে ভালো। কিন্তু উনি জানেন, আসলে উনি বলবেন এখন, যেহেতু তাকে স্থায়ী কমিটির দায়িত্ব দিয়েছে, কার নাম আসতে পারে। এর মধ্যে সর্বশেষ যে ঘটনাটা ঘটেছে, যে আজকে রবিবার বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে কয়েকজন প্রতিনিধি গিয়েছিলেন। তারা যে প্রধান নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে 2টো মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 2টো কেন? 2টো হলো এই কারণে যে আসলে 2জন প্রার্থীর জন্য কিনা আমি জানি না, তবে আমি যতটুকু বুঝি নিয়মটা হলো একজন প্রার্থীর জন্য 2টো মনোনয়নপত্র জমা দেওয়া যায়। এটা এই কারণে যে যদি একটাতে কোনো ভুল ভ্রান্তি হয়, নামের বানান টান এদিক সেদিক হয়, সেই জন্য 2টো মনোনয়নপত্র তারা জমা দেবে। তো আমার ধারণা এই জন্যই তারা একজনের নামেই জমা দেবে। কার নাম জমা দিতে পারে? এখন অনেকে বললাম যে আপনার এই স্থায়ী কমিটি যারা আছেন তাদের মাঝখান থেকে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। খন্দকার মোশাররফ হোসেনের নাম শোনা যাচ্ছে, মির্জা ফখরুল ইসলামের নাম শোনা যাচ্ছে, ডক্টর মঈন খানের নাম শোনা যাচ্ছে, এবং বর্তমানে যিনি ভারপ্রাপ্ত আপনার রাষ্ট্রপতি আছেন মেজর হাফিজউদ্দিন আহমেদ, যিনি স্পিকারের দায়িত্ব পালন করছেন, তার নামও শোনা যাচ্ছে। তো এর মধ্যে কে হতে পারে? নানা কিছু হতে পারে। আমি আমার একটা সম্ভাবনা এবং একটা হাইপোথিসিস আপনাদের সঙ্গে একটু শেয়ার করে আলোচনাটা শেষ করব। আমার ধারণা শেষ পর্যন্ত ফখরুল ইসলাম আলমগীরই রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। আমার এর পিছনে কয়েকটা কারণ আছে। প্রথমত ওনার যে অবদান, যে বিগত পুরো আন্দোলনের মধ্যে, এটা একদম মানে এর আনপ্যারালাল। ওনার অবদানের মতো আর কারো অবদান নেই।